তেল আভিভের উদ্ধত আচরণ ও ওয়াশিংটনের দ্বিমুখী কূটনীতি আজ মস্কোর সমস্ত কূটনৈতিক ভরসা চুরমার করে দিয়েছে। ক্রেমলিন এখন পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টেই নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। পশ্চিম এশিয়ার বিস্ফোরণাত্মক অস্থিরতা ইউক্রেনেও প্রভাব ফেলছে। শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সরকারি বিবৃতিতে তেল আভিভকে দোষারোপ করার ক্ষেত্রে কোনো ব্যর্থতা ছিল না। ২০ জুন পর্যন্ত রাশিয়া বিশ্বাস করছিল যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যেতে পারে এবং ওয়াশিংটন ইরানের উপর সরাসরি হামলা থেকে বিরত থাকবে। এই আশাবাদ জন্ম নিয়েছিল ১৪ জুন প্রায় ১ ঘণ্টাব্যাপী ফোনালাপে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আলোচনা করেছিলেন। ফোন কলে ট্রাম্প বলেছিল, ইসরায়েল ইরান যুদ্ধটি শেষ হওয়া উচিত। এই বার্তাটি পরে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মেও প্রতিধ্বনিত হয়। রাশিয়ার দৃষ্টিকোণে এটি কেবল আশাবাদ নয়, এটি ছিল একটি বাস্তব কূটনৈতিক অঙ্গীকার এবং ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ ও আইনি চাপ কমাতে একটি সম্ভাব্য ব্যাক চ্যানেল। এই বিশ্বাসই মস্কোর প্রাথমিক অবস্থাকে প্রভাবিত করে। এমনকি তেল আভিভ ইরানের ওপর অবৈধ হামলা চালানোর পরেও রাশিয়া ওয়াশিংটনকে সরাসরি দোষারোপ করা থেকে বিরত থাকে। এর পরিবর্তে তারা প্রধান দায় চাপায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মন্ত্রিসভাকে এবং ইসরায়েলের নেতৃত্বকে নিন্দা জানিয়ে যোগাযোগের পথ খোলা রাখে। ১৮-১৯ জুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে পুতিনের এক প্রেস কনফারেন্স, যা ইচ্ছাকৃতভাবে গভীর রাতে করা হয়েছিল যেন এটি আমেরিকান দর্শকদের কাছে পৌঁছে। তিনি বলেন, এই হামলা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যকে আরও দৃঢ় করেছে এবং তেহরানের পারমাণবিক অবকাঠামোর খুব কমই ক্ষতি হয়েছে। এই ভূগর্ভস্থ কারখানাগুলো অক্ষত রয়েছে, ওগুলোতে কিছুই হয়নি। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম রাশিয়ার বার্ষিক ব্যবসা ও কূটনৈতিক সম্মেলনে পুতিন পুনরায় রাশিয়ার কূটনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়ার সকল পক্ষকে কিছু প্রস্তাব দিয়েছে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের অধিকারের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রাশিয়ার বুশেহর পারমাণবিক স্থাপনায় চলমান নির্মাণ কাজের কথাও উল্লেখ করেন। পুতিন জানান, তিনি সেখানে রাশিয়ান কর্মীদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন এবং যোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এতে সম্মত হয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বৈধ দাবিগুলোর সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই মুখোশ দ্রুতই ভেঙে পড়ে। ইসরায়েল প্রথমে দাবি করে যে তারা বুশেহর প্ল্যান্টে হামলা চালিয়েছে, পরে এটিকে ভুল বলে প্রত্যাহার করে। তারপর তারা শহরের বিমানবন্দর বোমা মেরে আন্তর্জাতিক টার্মিনাল ধ্বংস করে দেয়। পাবলিক প্রতিশ্রুতির ৩৬ ঘণ্টার মধ্যেই এই হামলা রাশিয়ার কাছে এক ইচ্ছাকৃত অপমান হিসেবে দেখা হয়। এটি শেষ আশাও নিভিয়ে দেয় যে তেল আভিভ বা ওয়াশিংটন আন্তরিকতার সাথে কাজ করছে। মস্কোর ভাষা কঠোর হয়ে ওঠে। ২০ জুন জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়ার বক্তব্য ছিল কূটনৈতিক আশার শেষ বহিঃপ্রকাশ। আমরা নিশ্চিত যে এমন একটি সমাধান গঠিত হতে পারে যা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের অধিকারকে সম্মান করবে এবং একই সাথে ইহুদি রাষ্ট্রের নিরাপত্তাকেও নিঃশর্তভাবে নিশ্চিত করবে। আমরা এই বিকল্পগুলো আমেরিকান ও ইসরায়েলি সহকর্মীদের কাছে, পাশাপাশি আমাদের ইরানি অংশীদারদের কাছেও পৌঁছে দিয়েছি। ২২ জুনের পর বিক্ষোভ ও মস্কোর নতুন মূল্যায়ন। সবকিছু বদলে যায় ২২ জুন। মার্কিন বিমান হামলা মস্কোর অনেকের আশঙ্কাকে নিশ্চিত করে, বরং রাশিয়ার কূটনৈতিক উদ্যোগকে কৌশলগত ছদ্মবেশ হিসেবে ব্যবহার করেছে। ফেডারেশন কাউন্সিলের সাংবিধানিক কমিটির প্রধান আন্দ্রে ক্লিসাস সরাসরি বলেন, ইসলামিক রিপাবলিককে তার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং দেশের বিরুদ্ধে আগ্রাসনের জবাব দিতে বাধ্য করা হবে, কারণ একটি শাসন যদি নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে না পারে তবে তা চিরকাল ধ্বংসের দিকে ধাবিত হয়। ২৩ জুন রাশিয়ার সরকারি মহলে ক্ষোভ প্রতিধ্বনিত হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্য ছিল বাকরুদ্ধ। জাতিসংঘের রাষ্ট্রদূত বেনজিয়া ঘোষণা দেন,
ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে পুরোপুরি অগ্রাহ্য করে এবং ইসরায়েলি মিত্রের পক্ষে গোটা মানবজাতির নিরাপত্তাকে বাজি রাখতে প্রস্তুত। পুতিন, যিনি সাধারণত বৈদেশিক ব্রিফিংয়ে সংযত থাকেন, 23 জুন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সাথে বৈঠকে অত্যন্ত সরাসরি বক্তব্য দেন। ইরানি গণমাধ্যম জামারান ও শাবেস্তানের মতে পুতিন মার্কিন বিমান হামলাকে একটি উস্কানিমূলক ও অযৌক্তিক আগ্রাসন বলে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে এই উস্কানিমূলক আগ্রাসনের কোনো ভিত্তি বা যৌক্তিকতা নেই। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও সরাসরি বলেন, মস্কো ইরানকে যে কোনো কিছু দিতে প্রস্তুত যা তারা এই অবৈধ ও নীতিহীন যুদ্ধের মোকাবেলায় চায়। আমরা আমাদের মধ্যস্থতায় প্রস্তাব দিয়েছি, এটি একটি বাস্তব উদ্যোগ। আমরা আমাদের অবস্থান ঘোষণা করেছি, এটি একটি পরিষ্কার বিবৃতি এবং ইরানকে সমর্থনের একটি রূপ। এখন সব নির্ভর করছে ইরানের চাহিদার উপর। যখন জিজ্ঞেস করা হয় যে ইরানকে রুশ S-300 এবং S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে কিনা, তখন পেসকভ বলেন, সবকিছু নির্ভর করছে ইরানি পক্ষ এবং আমাদের ইরানি বন্ধুদের কথার ওপর। কেন ইরান রাশিয়া কৌশলগত চুক্তি পূর্ণতা পাচ্ছে না? রাশিয়া ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমগ্র কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবে যতটা মনে করা হয়েছিল ততটা শক্তিশালী নয়, বিশেষ করে সামরিক দিক থেকে। অনেকে মনে করেছিল রাশিয়া নিরাপত্তা সম্পর্ক গভীর করতে অনিচ্ছুক, কিন্তু সরকারি রুশ বিবরণ বলছে আসল বাধা ছিল ইরানের পক্ষ থেকে। রাশিয়ার দুমা এই চুক্তি মে মাসের শেষ দিকে পাশ করলেও ইরান 2 মাস পেছায়। 18 জুন এএফপির এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট করেন, রাশিয়া কেবল নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেয়নি, বরং যৌথভাবে উৎপাদনের প্রস্তাবও দিয়েছে, কিন্তু ইরান এখনও তা গ্রহণ করেনি এবং কোনো আনুষ্ঠানিক অনুরোধও জানায়নি। 2 দিন আগে ডুমার ডেপুটি সভানেত্রী শেতলানা জুরোভা রুশ গণমাধ্যমকে বলেন, চুক্তিতে অস্ত্র বিক্রি, সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য বিনিময় অন্তর্ভুক্ত থাকলেও ইরান এমন কোনো ধারা অনুমোদন করেনি যাতে রাশিয়া সেনা মোতায়েন সম্ভব হয়। তিনি বলেন, সবাই অস্ত্র বিক্রি করে, এটা স্বাভাবিক, কিন্তু সেনা পাঠানো সেটা চুক্তির বাইরে। 23 জুন আরাকচির সাথে পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টা আগে দুমার প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ার অ্যালেক্সি জুরাভলভ নিশ্চিত করেন, ইরানে রাশিয়ান সেনা পাঠানোর আশা করা উচিত নয়। এই ধারা চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তেহরানের অনুরোধেই। তেহরান এসব বিবৃতিকে অস্বীকার করার কোনো চেষ্টাই করেনি। প্রমাণ বলছে ইরান নিজেই সীমানা টেনেছে, হয়তো রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা না দেখাতে চায়, অথবা উদীয়মান বহুমুখী বিশ্ব ব্যবস্থায় নিজস্ব কৌশলগত স্বাধীনতা রাখতে চায়। ইরানের সংবিধানে আনুষ্ঠানিক নিরপেক্ষতার কোনো ধারা না থাকলেও 1979 সালের বিপ্লবের পর থেকে না পশ্চিম না পূর্ব এই নীতি তাদের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ। যদিও ইব্রাহিম রাইসির শাসনামলে ইরান মূলত পূর্বমুখী নীতি গ্রহণ করে, তবে তার উত্তরসূরি মাসুদ পেজেশকিয়ান আবার আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার পথ ধরেছেন। তবে 16 জুনের পর ট্রাম্প প্রশাসনের বিশ্বাসঘাতকতা তার সেই পশ্চিমমুখী পথ অনেকটাই সংকুচিত করে ফেলেছে। ভবিষ্যতের দিক নির্দেশনা, মস্কো কি এখনও আঞ্চলিক অক্ষ গঠন করতে পারবে? দ্য ক্র্যাডলে প্রকাশিত আগের এক বিশ্লেষণে বলা হয়েছিল, পশ্চিম এশিয়ার শান্তি নির্ভর করবে নতুন জোটের উপর এবং তেল আবিবের উস্কানিও সাময়িকভাবে সতর্কতার কারণে দমন হতে পারে। এখন একমাত্র বাস্তব পথ হতে পারে মস্কো ও বেইজিং আরও জোর দিয়ে কাজ করবে উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে, বিশেষত সৌদি আরবের সাথে একটি বিকল্প আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে। রাশিয়া এখন বুঝে গেছে পশ্চিমের কথায় আর কোনো মূল্য নেই। সময়ের দাবি, নিজস্ব অক্ষ, নিজস্ব খেলাঘর এবং সবচেয়ে বড় কথা, নিজস্ব হিসাব। প্রিয় দর্শক, আমেরিকা ইসরায়েলের এই দ্বিমুখী কূটনীতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েলের যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে
তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।